রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি কালেক্ট করে দিয়েছে হচ্ছে আমাদের খুলনার ছোট ভাই সৈকত, এবং খুলনার যত স্টোরি আমি বলেছি সাধারণত ওই সৈকতের মাধ্যম দিয়েই, আর একটা ছেলে আছে রূপম, এই দুইজনের মাধ্যম দিয়ে খুলনার চমৎকার চমৎকার স্টোরিগুলো আমি পেতাম। এবারও সৈকত আমাকে খুব সুন্দর একটা স্টোরি এনে দিয়েছে। তো যিনি বলেছেন, তো উনি সঙ্গত কানুনার নামটা বলতে নিষেধ করেছেন, এমনি আদার্স সব কিছু বলতে বলেছেন, কারণ যার সাথে যেই ইসের সাথে ঘটনা তার আত্মীয় হয়তো উনি, এই জন্য উনি সঙ্গত কানুনার নামটা বলতে নিষেধ করেছেন। তো ঘটনাটির স্থান হলো সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আনুলিয়া ইউনিয়ন, এবং এই আনুলিয়া ইউনিয়নের আকসরা বাজার নামে একটা গ্রাম আছে। এই আকসরা বাজারের এই ঘটনাটা, তো ঘটনাটি আসলে মানে শুরুটা আমি বলি যেখান থেকে সূত্রপাত, সেটা হচ্ছে ওই গ্রামে মানে স্বাধীনতার আগেই, মানে বাংলাদেশ স্বাধীনতার আগে একজন মেম্বার ছিলেন। তো যেহেতু গ্রামীণ পলিটিক্সের সাথে উনি ইনভলভ ছিলেন, ভালো খারাপ মিলিয়েই মানুষ, কিছু ভালো কিছু খারাপ, পুরাটাই খারাপ না, মানে কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে মানুষ। তো উনি দেখা যেতেন যে মাঝে মাঝে নিজের মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় ভালো কাজের সাথে বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজ উনি করে ফেলতেন। তো এভাবে দেশ স্বাধীনের পরে উনি আর মেম্বার ছিলেন না, কিন্তু উনি এই 90-এর দশকের দিকে মারা যান, মানে বয়সেই মারা গেছেন আর কি, এমনি অন্য কোনো ইসে না, বয়সে মারা গেছেন। তবে উনি মৃত্যুর সময় যারা উপস্থিত যারা ছিলেন আমাকে স্টোরিটা শেয়ার করেছেন আর কি, যার মাধ্যমে শোনা। তো প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন মৃত্যুর সময়, মানে মৃত্যু যন্ত্রণা যে কি আমাকে বলেছেন আর কি, কারণ আমাকে ওই সৈকত যখন এটা ঘটনাটি আমাকে শুনিয়েছে, ও রেকর্ড করে পাঠিয়েছিল, আমি নিজে ভয়েস ক্লিপটা আমি শুনেছি আর কি। তো মৃত্যু যন্ত্রণাটা যে কি, এটা ওই মেম্বার সাহেবের মানে মৃত্যু না দেখলে কেউ বুঝতে পারবে না। তো উনি মারা যান, মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ওই বাজারের মানে আকসরা বাজারের মানে রাস্তার মেইন একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানে কবরস্থ করা হয়, এবং ওইটা বলতে পারেন ওনাদেরই জায়গা আর কি, বেশ উনি অনেক ভূসম্পত্তির মালিক ছিলেন, মানে কবরস্থ করা হয়। কিন্তু যেদিন কবর দিয়ে এসছে তার ঠিক পরের দিনই মানে লোকজন এসে খবর দিল যে ভাই কবরটা তো ভেঙে গেছে। তখন দেখে যে আসলেই সত্য, কবর ভেঙে গেছে, পায়ের দিকটা দেখা যাচ্ছে, কাফন দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। তখন ওরা চিন্তা করেন যে ঠিক আছে, তাহলে কালকেই কবর দিলাম, আজকে ভেঙে গেল, ওনারা বিষয় একদম স্বাভাবিকভাবে নিয়েছেন, হতেই পারে। তো ওনারা আবার বাঁশ টাস দিয়ে সবকিছু চাটাই দিয়ে আবার সুন্দর করে কবরটা প্রস্তুত করে দেন, মানে স্বাভাবিকভাবেই করে দেন। পরের দিন আবার কিছু লোক এসে বলে যে ভাই কবর তো ভেঙে গেছে। দেখে একই অবস্থা, কবর ভেঙে গেছে, আবার ঠিকঠাক করেন। পরের দিন আবার একই খবর, ভাই কবর ভেঙে গেছে। কি মুসিবত, এরকম প্রতিদিন এই কাজটা কে করতেছে? বলে বৃষ্টি তো নাই, কোনো মানে শেয়াল যে ওটা করেছে তাও তো না, কবর ভাঙছে কেন? এখন চিন্তা করেন না, বারবার যেহেতু ভাঙছে, অলরেডি 3 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, ওদিকে শরীরেও পচন ধরে গেছে। এখন চিন্তা করেন না, এভাবে আমরা এখন আর ওইটা না করি, এখন যেখানে ভেঙে গেছে আমরা মাটি দিয়ে দিই, মানে মাটি দিয়ে পূর্ণ করে দিই, তাহলে ভাঙলেও হয়তো বা এরকম হবে না। তো ওনারা মাটি দিয়ে পূর্ণ করে দেন, যতটুকু যেখানে যেখানে ছিল আর কি সেখানে, তাহলে এখন আর ভাঙবে না, ওই চিন্তা করে চলে আসে। পরে একই ঘটনা যে ভাই কবর ভেঙে গেছে, তা মানে অবাক ব্যাপার, মাটি তো দিয়ে আসছি, এখন তো মানে কবর তো ভাঙার কোনো কথাই নেই, ভিতরে তো আর ফাঁকা জায়গা নেই, যে দেখে আসলে একই অবস্থা ওরকম। উনি চিন্তা করেন নিশ্চয়ই এটা কোনো, যেহেতু মাটি দেওয়ার পরে কবর ভাঙছে, নিশ্চয়ই ওনার সাথে শত্রুতা ছিল, এমন কোনো লোক ইচ্ছা করে এই কাজটা করছে। তখন ওনারা চিন্তা করে পাহারা বসায়, যে কবর আবার ঠিক করে পাহারা বসায়। দেখে যে কিছুই না, পাহারাদাররা যখন একটু মানে কোনো কারণে একটু অচেতন হয়ে গেছে বা সকাল হয়ে গেছে, বাসায় চলে গেছে, কিন্তু যখনই ওখানে কোনো লোক না থাকে ওরা এসে দেখে কবর ভেঙে গেছে। এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস হচ্ছিল। এখন চিন্তা করেন যে এটা কেউ নিশ্চয়ই করতেছে, এটা ধরতে হবে।
এখন ধরার তো কোনো উপায় নাই, চিন্তা করে আসলে কে করেছে ওটা সন্দেহ লাগে যে আসলে এটা কি মানুষের কাজ না কিভাবে কি হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না। তখন ওনারা কি করে, কবরটা পরের দিন আবার ঠিক করে চতুর্দিকে এমনভাবে কিছু মানে হালকা মাটি দিয়ে রাখে যে ওখানে যে করো মানে পা পড়লে একটা ছাপ সৃষ্টি হবে। তখন ওইভাবে দিয়ে চলে আসেন, বলে আজকে আর কারো পাহারা থাকার দরকার নেই, যদি কোনো মানুষ এই কাজ করে আমরা বুঝতে পারবো, কারণ কাছে এসেই তো ভাঙবে। মোটামুটি কবরের চতুর্দিকে 10-20-15 হাত দিয়ে এরকম হালকা মাটি দিয়ে রেখেছে, যেন পা পড়লেই ওখানে ছাপ পড়ে যায়, যেই আসুক না কেন। পরের দিন রাসেল ভাই ঘটনা একই, কিন্তু কোনো মানুষের পায়ের ছাপ নাই, কোনো পশু পাখির পায়েরও ছাপ নেই, কবর ভেঙে গেছে। তখন বলে যে আসলে ওখানকার যারা স্থানীয় আলেমরা বলে না, এটা কোনো মানুষের কাজ না, এটা অন্য কোনো কারণে হচ্ছে। তো ওনার যারা সন্তানরা ছিল বলে তোমরা তোমার বাবার জন্য বেশি করে একটু দান খয়রাত করো, দোয়া করো, আশা করি সমস্যাটার সমাধান হবে। তখন উনি ওনার সন্তানরা যারা ছিলেন তখন মসজিদ মাদ্রাসায় বা এতিম বা দুঃখ দরিদ্র লোকদের দান খয়রাত করে তার বাবার রুহের উদ্দেশ্যে। তারপর রাসেল ভাই এই ঘটনার ঘটেনি, মানে এটা শেষ, কবর ভাঙার একদম স্বাভাবিক হয়ে যায়। ওনারা কবরের চারদিকে একটু পাকা করে দেন, এটা এখনো আছে সেটা। কিন্তু এই ঘটনার পরে নতুন করে একটা ঘটনার আবির্ভাব হওয়া শুরু হয়। তো যিনি মানে যার সাথে ফার্স্ট এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে জামাল। তো জামালের কাজ ছিল রাতের বেলা, উনি যেহেতু সাতক্ষীরার ওইদিকে তো আপনার ওই যে সুন্দরবনের কাছাকাছি, তো মাছ টাছ ওনারা ধরেন। উনি কি করেন যে সারাদিন মাছ ধরে মোটামুটি গভীর রাত পর্যন্ত মাছ ধরে এসে বাসায় সকাল মানে রাতের বেলা বাসায় এসে ঘুমান, সকালবেলা বাজারে গিয়ে আবার মাছ বিক্রি করেন। এটা ওনার প্রতিদিনের কাজ ছিল। তা উনি এরকম মাছের ঝুড়িতে মাছ নিয়ে মাথায় করে আসছিলেন। তো ওই যে বাজারটা যে কবরস্থানের দিকে যাওয়ার সময় হঠাৎ করে গম করে একটা আওয়াজ হয়, গম করে। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা বইয়ের বস্তা যদি আমরা ফ্লোরের উপর হঠাৎ করে ফেলি, দম করে একটা আওয়াজ হয়, যেটা ঠিক ওই রকম আওয়াজ, দম করে একটা আওয়াজ হয়। আওয়াজ শুনে স্বাভাবিকভাবে উনি আওয়াজটা শোনেন, কিন্তু মনে করছে হয়তো স্বাভাবিক কিছু। হঠাৎ করে দেখে যে ওই আপনার রাস্তার পাশেই একটা অন্ধকারের মধ্যে লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা, গেঞ্জিটা কেমন আসলে আমরা বলে বুঝবেন, সেটা হলো ওই যে স্যান্ডো গেঞ্জি, কিন্তু ওই যে আমরা যেমন টি শার্টের মতো কিছু স্যান্ডো গেঞ্জি আছে না, ওরকম পাতলা গেঞ্জিগুলো গ্রামে লোকজন অনেক পরে থাকেন। এটা তো ওরকম গেঞ্জি পরা একজন লোক বলছে, এই জামাল নাকি? তখন উনি বলছে, হ্যাঁ কাকা। বলে মাছ কেমন পাইলি? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি মাছ। বলে আচ্ছা ঠিক আছে যা তাহলে। তো উনি চলে যাচ্ছে, যাওয়ার পরে আবার ওই গম করে আবার একটা আওয়াজ হয়েছে। তখন উনি চিন্তা করছে যে আবার শব্দ হইল। তখন হঠাৎ করে ওনার মনে হচ্ছে, আচ্ছা আমি কার সাথে কথা বললাম? তখন বলছে জামাল নাকি? যখন বলছে ওহো এটা তো মেম্বার চাচার গলা, ওনার সাথে তো আমি কথা বললাম, উনি তো মারা গেছেন অনেকদিন আগে। তখন উনি ওই মাছের ঝুড়িটা ফেলে দিয়ে চিৎকার করতে করতে বাসায় চলে যান। বাসায় যান, ওখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন জ্ঞান ফেরে উনি সবাইকে বলেন যে আমি রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। তখন মোটামুটি ওনাকে ট্রিটমেন্ট করা যায় আর কি, ঝাড়ফুঁক করা যায়, ওনাকে ওটা দিয়ে এই করা হয়। কিন্তু উনি আসলে রাত্রিবেলা এতটা ভয় পেয়েছিলেন, ওনার প্রচণ্ড জ্বর আসে, এবং আমরা বিভিন্ন সময় গল্পে বলেছি এরকম যে জ্বর আসলে স্বাভাবিকভাবে অনেকে মারাও যান, এবং উনি 7-8 দিন জীবিত ছিলেন, মারা যান। তো এটা যখন উনি মারা যান তখন এলাকায় বলে যে মানে কেন মারা গেলেন, উনি ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? যে মেম্বার চাচাকে দেখেছিলেন রাস্তায়, এটা দেখে উনি খুব ভয় পেয়েছিলেন। এটা মানে গ্রামে একটা চাউর হয়ে যায়। তো এরপরে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি আছেন, উনি মাছের করেন না, নর্মালি ওই বাজারে ওনার দোকান আছে। কোনো একদিন ওই দোকান বন্ধ করে আসতে আসতে ওনার দেরি হয়ে যায়, উনি একাই আসছিলেন। উনি আসার সময় হঠাৎ করে একটা ওই যে ঠিক ওরকম বম করে একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর উনি দেখেন যে সামনে একজন লোক দাঁড়ানো। বলে কি রহমান নাকি? বলে জি চাচা। বলে কি আজকে দেরি হলো কেন? বলে অনেক আজকে হাটের দিন ছিল, অনেক কাজ টাজ ছিল এই জন্য, আর তাছাড়া গঞ্জ থেকে মাল আসবে, মাল আসতে দেরি হয়েছে, এই জন্য দোকান বন্ধ করতে দেরি হয়ে গেছে। এই কথা বলতে বলতে আব্দুর রহমানের মাথায় খেয়াল আসছে যে কিরে, উনি তো মারা গেছেন, এটা কে তাহলে? তখন উনি প্রচন্ড জোরে চিৎকার করেন এবং চিৎকার করে লোক ডাকা শুরু করেন। তখন দেখে কি ওই লোকটা আস্তে আস্তে কাছে আসছে এবং শরীরের আকৃতিটা আরো বড় হচ্ছে, এবং ওনাকে একদম মানে ওনার গলা ধরে মানে একদম উঁচা করে ছুঁড়ে ফেলে দেন, এবং উনি যায় পড়েন একটা কাঁটাতারের উপরে, এবং ওই কাঁটাতারের
ওইখানে ছিল একটা মাদ্রাসার বাউন্ডারি। মাদ্রাসার বাউন্ডারিটা আসলে কাঁটাতার দিয়ে ঘেরা। উনি কাঁটাতারের উপরে পড়ে যান, মারাত্মকভাবে আহত হন এবং উনি চিৎকার চেঁচামেচি করেন। তখন ওই মাদ্রাসার স্টুডেন্টরা ঘুম থেকে জেগে যায়, হুজুররা চলে আসে দেখে যে ওনার এই অবস্থা। তখন ওনাকে সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে উনি সুস্থ হন, উনি আর মারা যান নাই। কিন্তু এলাকাতে এই ঘটনাটা চাউর হয়ে যায় যে এই রাস্তাতে আসলেই এই মেম্বার চাচাকে দেখা যায়। তখন মোটামুটি অনেকেই রাতের বেলা ওই রাস্তা দিয়ে মানে আসার ক্ষেত্রে কখনো একা আসেন না। আরও একটা মজার বিষয় রাসেল ভাই, সেটা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত চলমান। ও এখনো চলছে এটা? এখনো চলছে। হুম। যারা ওই অনেকে ভুল করে, অনেকে তো জানেন না, কেউ তো আত্মীয় বাড়িতে গিয়েছেন বা কোনো কারণে যারা জানেন না, তারা অনেক সময় একা চলার সময় যে সবসময় যে দেখেন বিষয়টা এমন নয়, তবে মাঝে মাঝেই দেখেন। এখন পর্যন্ত সেটা চলছে স্টিল নাও। এবং আমাকে যিনি ঘটনাটা বলেছেন উনি মানে 100% হলফ করে বলছেন যে ঘটনাটা 100% সত্যি। কেউ যদি জাজ করতে চায়, ঠিকানা তো সব বলেই দিয়েছে যে ওই গ্রামের সাতক্ষীরা জেলার ওই ইসে গেলেই এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে যে আসলে ঘটনাটা সত্য কিনা। এটাই ছিল রাসেল ভাই সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কষ্ট করে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আবারও ভবিষ্যতে আমাদের দেখা হবে। ভালো থাকবেন আফনান ভাই এবং সবসময় আশা করছি যে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রাসেল ভাই, ইনশাল্লাহ একসাথেই থাকবো আল্লাহ যদি চান। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।